দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সাবরিনা নওশিন টুসির কাছে। যেমনটি বলছিলাম যে গানের মানুষ আসলে গানকে ঘিরেই জীবনটা কোনো না কোনো ভাবে আবর্তিত হয়। তো এই গানের সাথে শুরুটা আসলে একেবারে ছোটবেলাতে নিশ্চয়ই, সেটা কিভাবে হয়েছিল? ঘরেই গান করতাম, তখন শিখতাম না। তো আম্মু এটা নোটিস করে যে আমি আমার মধ্যে জড়তা কাজ করতো না। আমার কিছু ফ্রেন্ড ছিল, তারা গান শিখতো। তো তাদের পরে আম্মুর ইচ্ছা হলো যে আচ্ছা ওর যেহেতু জড়তা কাজ করছে না, ও গান করতে পছন্দ করছে, তাহলে ওকে একটু গান শিখাই। মানে মাই প্রথম আবিষ্কার করে আপনার আগ্রহের জায়গাটা, মানে সেটা ছোটবেলা বলতে কি স্কুল লাইফের কথা? তখন আমি ক্লাস 4 এ পড়ি। আচ্ছা, তখন থেকে। আপনার তো বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। জি। তো সেখানে ওই শৈশবটা আসলে কেমন ছিল, মানে ওই সময় সাংস্কৃতিক পরিবেশটা আসলে কেমন ছিল? আমার বাসাটা যেখানে ছিল সেই জায়গাটাতে মানে লাকিলি আমি সেই জায়গাটাতে খুব সাংস্কৃতিক একটা পরিবেশ আমি পেয়েছি ছোটবেলা থেকেই আর কি। তো আমি যার কাছে আমার হাতে খড়ি, মজিবুল হায়দার চৌধুরী সুজন, ওনার বাসাটা ঠিক আমার বাসার পাশেই ছিল। আচ্ছা। তো আমি যখন তার কাছে শেখা শুরু করিনি, তখন আমি বাসা থেকে শুনতাম তার বাসায় স্টুডেন্ট আসছে, তারা প্র্যাকটিস করছে, মানে গানের চর্চাটা হচ্ছে, গানের চর্চাটা আমি শুনতাম। তখন থেকে আমি বললাম তো লাকিলি আমি পেয়ে গেছি আর কি। একটা গানের এনভায়রনমেন্ট ছিল। গান শুধুমাত্র শিখলে হয় না, গান শুনবার চর্চাটা কিন্তু খুব বেশি জরুরি, যেটা আপনার ছোটবেলা তৈরি হয়ে গেছে, হয়তো চাইতে বা না চাইতেই। তো কখনো কি ছোটবেলায় এমনটা মনে হয়েছে কিনা যে আসলে আমি সঙ্গীত শিল্পীই হতে চাই, মানে এই যে একটা বাসনা বা আকাঙ্ক্ষা, এটা কখনো ছিল কিনা? গানটা আসলে আম্মুর ইচ্ছেতেই শুরু করা হয়েছে, কিন্তু আমার ভালো লাগতো গানটা করতে। আচ্ছা। গানটা আমি ভালোবেসেই করেছি, কিন্তু তখন আসলে সঙ্গীত শিল্পী হব ওই প্ল্যানটা বা ওই চিন্তাটা তখন আমার ছিল না, শুরুর সময় ছিল না। তখন গান ভালোবাসি, গান করছি, ভালোবাসা থেকে করেছি। কোন কোন ওস্তাদের কাছে তালিম নেওয়া হচ্ছে এখন পর্যন্ত? আমার হাতে খড়ি মজিবুল হায়দার চৌধুরী সুজন ভাইয়ের কাছে, তারপর আমি শিখেছি রুমা রানী ধর, তারপর শিখেছি SM সেলিম স্যারের কাছে, তারপরে শিখেছি এবং এখনো শিখছি শেখ জসিম স্যারের কাছে। আচ্ছা, শেখার তো শেষ নেই আসলে, অনেক কিছু শেখার, মানে যত বেশি শেখা হয় তত সেটা সমুদ্রের মতন, তত মনে হয় যে আরো অনেক কিছু বাকি থেকে গেল। একটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাই। আমার খুব পছন্দের একটি গান, এবং আমি যেহেতু একটা রিয়েলিটি শো থেকে এসেছি, এই গানটি দিয়ে আমার রিয়েলিটি শোর যাত্রাটা শুরু হয়েছিল। তো এই গানটি আমি গাইছি। শুনি। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। সুন্দর। এই যে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা এবং সেখানে আপনি উইনারও হয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, সুতরাং সেখানে একটা আলাদা রকমের ভালো লাগার জায়গা। কিন্তু যখন রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলেন তখন তো নিশ্চয়ই আর এটা জানতেন না যে আপনি চ্যাম্পিয়ন হবেন।
কোন ভাবনার জায়গা থেকে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা? রিয়েলিটি শোতে এবার নিয়ে আমি পঞ্চমবারের মতো আমি এসেছিলাম। আচ্ছা, সেরা কণ্ঠে। তো আগে 4বার আমি যতবারই এসেছি প্রি ক্যাম্প রাউন্ডে বা গ্র্যান্ড অডিশনে এসে আমি বাদ পড়ে গেছি। আচ্ছা। তো এবার আসলে আসার ইচ্ছেই ছিল না, পরে আম্মু বলল যাও না দেখো কি হয়। তো আসলে আম্মুর এখনো এবারও আম্মুর ইচ্ছাতেই আমার আসা রিয়েলিটি শোতে। তো এবার এসে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে এক একটা ধাপ পার হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। পঞ্চমবারের মতো নিয়ে এসে তারপর চ্যাম্পিয়ন হওয়া। 4বার যখন রিজেক্টেড হয়েছেন তখন কি কিছুটা কনফিডেন্স ভেঙেছে কিনা? পুরোটাই ভেঙে যেত। আচ্ছা। খুবই খারাপ লাগতো, মনে হতো যে না থাক, আমাকে দিয়ে কিছু হবে না। তারপর আবার আসলে আমার বারবার আমার আম্মুর কথাটা আসছে এই কারণে, আমার আম্মু না আসলে আমাকে কখনো ভেঙে পড়তে দেয়নি, সাহসটা জুগিয়ে গেছে। সে সব সময় বলেছে দেখো না একবার না হলে কি হয়েছে, আবার হবে, চেষ্টা করে যাও। তা আম্মু আমাকে সেই সাপোর্টটা দিয়েছে বলেই আমি পুরোপুরি ভেঙে যাইনি, একটু ভেঙে আবার ঠিক হয়ে গেছে। সেটাই, এই যে ভেঙে যাচ্ছে আবার উঠে দাঁড়ানোর যে একটা শক্তি, সেই শক্তির কোনো না কোনো একটা উৎস লাগে। আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই মা সব থেকে বড় উৎস, এত বড় শক্তি বা অনুপ্রেরণা যোগানোর জন্য। মা তো এখনো মনে হয় সব জায়গায় সাথে সব জায়গায় যান এবং আজকেও সে আমার সাথে এসেছে, সেটা একটা নিদারুণ ভালো লাগার বিষয়। মা যখন দেখলেন যে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, আপনি তো খুশি হয়েছেনই, কিন্তু মা মনে হয় আপনার থেকে একটু বেশি খুশি হয়েছেন। যখন রেজাল্টটা ঘোষণা করা হলো তো আমি গিয়ে সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমার প্রথম আমার চোখটা গিয়েছিল আমার বাবা মার উপরে, তারাই আমার সামনে বসা ছিল। তো আমার মনে হচ্ছিল আমি আর কাউকে দেখছি না, শুধু তাদের দুজনকেই দেখছি। তো আমি দেখছিলাম তারা অঝরে কাঁদছে। আমি ওই মোমেন্টটা আসলে এই অনুভূতিটা আসলে ভাষা দিয়ে বা শব্দ দিয়ে প্রকাশ করবার মতন না। হ্যাঁ, একদিকে আনন্দ কাজ করছে, আরেকদিকে আমি দেখছি তারা ইমোশনাল হয়ে গেছে। আসলে এটা তাদের আনন্দের কান্না ছিল। 4 জনকে একসাথে আসলে চ্যাম্পিয়ন করা হয়েছে, এটা তো প্রত্যাশা করেননি নিশ্চয়ই। এবার হচ্ছে আমাদের সেরা কণ্ঠটা ছিল 2023-এ। তো আমাদের যে কোনো কারণেই আমাদের ইউএসএ তে হওয়ার কথা ছিল। আচ্ছা। তো আমরা এমবাসি ফেসও করেছি, তো আমাদের হয়নি। তো তারপর একটা দীর্ঘ সময় চলে গেছে, প্রায় 2 বছর পর এসে আমরা রেজাল্টটা পেলাম। আসলে রেজাল্টটা নিয়ে সবাই খুব এক্সাইটমেন্টটা একটা সময় কমে গিয়েছিল, এত টাইম নিচ্ছে। তারপর আবার যখন শুনলাম যে না রেজাল্ট হতে যাচ্ছে, তখন আবার খুব সবার মধ্যে খুব এক্সাইটমেন্ট ছিল। তো আমাদের রেজাল্টটা প্রথমে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল, পরে আমাদের যারা বিচারক ছিলেন, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, তারা ডিসিশন নিয়েছিল যে না এবার আর তারা আলাদা করে কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড করবে না, এবার তারা 4 জনকে সিলেক্ট করেছে। 4 জনই এবার, এবং তাদের এবার নামটা দেওয়া হয়েছে সেরাদের সেরা। ভীষণ ভালো লাগে। আরো একটি গান শুনি। পছন্দের একটি গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম। জানি গো ফুরাবে রাখো তবু হাতে দুটি চোখে যে থেকে কথা কয়ে যা, শুধু কয়ে যাও। জানি গো ফুরাবে রাখো তবু হাতে দুটি চোখে যে থেকে কথা কয়ে যা, শুধু কয়ে যাও। ভীরুলাজির সরসিতে ডুবে যেতে দাও, কামিনী ফুলের ঘুম ভেঙে দিয়ে যাও। ভীরুলাজির সরসিতে ডুবে যেতে দাও, কামিনী
ভেঙে দিয়ে যাও, জানি গো ফুরাবে রাত, রাখো তবু হাতে হাত, দুটি চোখে যে থেকে কথা কয়ে যাও, শুধু কয়ে যাও। আপনার গান শেখা কতগুলো বছর হলো? 22 years। অনেক দিন। এতগুলো দিনে মানে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার আগেও তো আসলে মঞ্চে দাঁড়িয়ে গান গাইবার অভিজ্ঞতা তাহলে আছে। প্রথম মঞ্চে দাঁড়িয়ে গান গাইবার সময়টা কেমন ছিল? কনফিডেন্টলি আমি গেয়ে ফেলি, এবার যা আছে কপালে। আচ্ছা, তো এর জন্য অত যে আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম বা ভয় লেগেছিল এরকম কিছু না। মৌলিক গান কি গাওয়া হয়েছে, মানে এখনো পর্যন্ত মৌলিক গান করেছি, রিসেন্ট রিলিজ দেওয়ার ইচ্ছা আছে। প্রথম মৌলিক গান মানে কিন্তু বিশেষ একটা ব্যাপার, কারণ একজন সঙ্গীত শিল্পী হিসেবে কভার সং থেকে যখন প্রথম মৌলিক গানে আপনি টার্ন করছেন, তার মানে শিল্পী সত্তার প্রথম পরিচয়টা সেটা আপনার বহন করছে। নিশ্চয়ই সেটা নিয়ে অনেক এক্সাইটেড, বা কেমন লেগেছে কাজ করে? আনন্দের ব্যাপার, এটার সাথে অনেক ইমোশন জড়িত। একদম। তো আর আমার আরো ভালো লাগার ব্যাপার হলো, আমি যার কাছে করেছি সে আমার শিক্ষক শেখ জসিম স্যারের কাছে, ওনার সুর এবং কথাতেই আমার প্রথম মৌলিক গানটি আমি করেছি। তো এটা আমার জন্য আরো বেশি আনন্দের ছিল। প্রতিটা মানুষের থাকে যে একটা গোল থাকে বা একটা স্বপ্ন থাকে যে এখানে আমি নিজেকে দেখতে চাই, এরকম কিছু আছে? আসলে গানটা নিয়ে আজীবন থাকতে চাই, ভালো ভালো কিছু গান উপহার দিতে চাই, এবং আমার যখন থেকে বুঝতে পারি যে আসলে গানটা কি, শিখি তো ছোটবেলা থেকে, তখন তো ভালো লাগতো, শিখতাম, কিন্তু তখন থেকে আমার প্লেব্যাকের প্রতি আগ্রহটা অনেক বেশি। তো নিজেকে একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার হিসেবে দেখতে চাই। আগামী দিনগুলোর জন্য অনেক সুন্দর হয় সেই প্রত্যাশা করছি। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ কবি টমাস হুডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তুমি যদি মনের স্বাধীনতা বজায় রাখতে চাও তাহলে সবকিছু সহজভাবে গ্রহণ করো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমি আমার একটি পছন্দের গান গাইছি। তুমি আমার এত বেশি আপন, তুমি আমার এত বেশি আপন, যাকে ছাড়া বুঝি না কিছু এমন, বেঁচে থাকার জন্যে শুধুই তোমায় প্রয়োজন, বেঁচে থাকার জন্যে শুধুই তোমায় প্রয়োজন। তুমি আমার এত বেশি আপন, তুমি আমার এত বেশি আপন। এক জনমের একটা যাওয়া, তোমায় শুধু কাছে পাওয়া, এক জনমের একটা যাওয়া, তোমায় শুধু কাছে পাওয়া। তোমায় ছাড়া নিঃস্ব হবে আমার জীবন, তোমায় ছাড়া নিঃস্ব হবে আমার জীবন, যাকে ছাড়া বোঝে না কিছু এমন, বেঁচে থাকার জন্যে শুধুই তোমায় প্রয়োজন। তুমি আমার এত বেশি আপন।